Assalamu alaikum, dear viewers. Welcome back to a very important topic named writing skill. Dear viewers, আজকে আমি হাজির হয়েছি এই একটা ক্লাসের মাধ্যমে রাইটিং স্কিল ক্লাসের মাধ্যমে ইংরেজির সকল প্রকার গুমর ফাঁস করে দেওয়ার জন্য। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা রাইটিং স্কিলে দুইটা স্ট্রাকচার লিখেছি, অনলি টু স্ট্রাকচার। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট টু, D1 D2 M1 M2 PTR। অনেক বড় একটা সূত্র মনে হচ্ছে, কিন্তু আমরা যদি এটাকে সুন্দরভাবে আয়ত্ত করতে যাই একেবারে ইজি হয়ে যাবে। যেমন আমি যদি বলি, আমরা জানি যে সাবজেক্ট প্লাস ভার্ব এটা থাকবে, এরপর অবশ্যই একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট অবশ্যই বসে, আমরা এটা অবশ্যই জানি। প্লাস এখানে D1 হচ্ছে ডিরেকশন ওয়ান, এখানে কোথা হতে, কোনো কাজ কোথা হতে ঘটলো এরকম। আর এটা হচ্ছে কোন দিকে, ডিরেকশন টু, কোন দিকে কোন রাস্তায় এই কাজটা ঘটলো এরকম। আর এটা হচ্ছে নেক্সট হচ্ছে M1 হচ্ছে ম্যানার মানে কায়দা বা ধরন, কাজ কিভাবে ঘটলো, ঠিক আছে। কীভাবে যদি ভার্বকে প্রশ্ন করো তাহলে ম্যানার 1 এসে যাবে। ম্যানার 2 কার সাথে অথবা কি দিয়ে, এখানে কার সাথে কাজটা ঘটলো, কি দিয়ে আমি এই কাজটা করেছিলাম এরকম। তারপর হচ্ছে পিতে প্লেস মানে কোথায়, টিতে হচ্ছে কখন টাইম, আরতে হচ্ছে রিজন হচ্ছে কেন বা কারণ। তাহলে অবশ্যই আমরা এটা ভালো করে আয়ত্ত করে নিব। এরকম কাকে কি, কোথা হতে, কোন দিকে, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন, এটা কিন্তু এবার মুখস্থ করে নেব আমরা। ওকে, আর ইংরেজি যদি মুখস্থ করে আরও সহজ হবে। আমরা জানি অবজেক্ট টু বসতে পারে, D1 D2টা মুখস্থ করে নেব। অবজেক্টের পর একটা ডিরেকশন 1 থাকতে পারে, ডিরেকশন 2 থাকতে পারে। নেক্সটে আসি, তারপর MPTR, এটা কিন্তু সিরিয়ালি, লেটারগুলো সিরিয়াল মেনটেন করছে। এর পরে P, তারপরে T, তারপরে R, ঠিক আছে। এই লেটারগুলো এভাবেই সিরিয়ালি আছে, তার জন্য এটা সহজ হয়ে গেল। MPTR এর আগে কী আছে একটু জেনে নেব। ডিরেকশন আছে আর অবজেক্ট থাকবে, আমরা জানি এটা এভাবে আমরা জেনে নেব। আজকে এই স্ট্রাকচারের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি করতে গেলে আমাদের আরও কয়েকটি জিনিস ভালো করে জানতে হবে। যেমন যদি বলি, এই জিনিসগুলো অবশ্যই তোমাকে জেনে নিতে হবে, এগুলো জানতে হবে। এক নাম্বার যদি বলি টেন্স কিন্তু অবশ্যই জানতে হবে। টেন্স যদি না জানো, টেন্সের স্ট্রাকচার না জানো, টেন্সে যদি বাংলাতে কোন টেন্স মানে কোন ক্রিয়া আছে, ওই ক্রিয়াটা কোন টেন্সে আছে, এটা অবশ্যই আমাকে জানতে হবে। তার জন্য টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের ক্ষেত্রে। 2 নাম্বারে অবশ্যই আমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা নিতে হবে। আমার সেন্টেন্সের একটা ক্লাস আছে, টেন্সের একটা ক্লাস আছে, ওকে। তারপর 3 নাম্বারে আমরা প্রিপোজিশনের ব্যবহারগুলো জেনে নিব। প্রিপোজিশনের ব্যবহার, ওকে, ঠিক আছে। তারপর 4 নাম্বারটা আমার খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমাকে জানতে হবে পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, এই 3টা কথা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটা সেন্টেন্সে 2টা 3টা ভার্ব থাকতে পারে, 4টা ভার্ব থাকতে পারে, তখন অবশ্যই প্রথম ভার্বটা হচ্ছে মেইন ভার্ব, আর অন্যগুলোতে তে প্লাস ভার্ব থাকতে পারে। যেমন খেতে, টু ইট, যেতে, টু গো, এরকম হতে পারে। যাওয়া যুক্ত কোনো ভার্ব থাকতে পারে, অবশ্যই ভার্ব আইএনজি হবে। আর টু যদি তে থাকে ভার্বের সাথে, তাহলে আমরা অবশ্যই মেইন ভার্ব ছাড়া যদি হয় তাহলে আমরা টু প্লাস ভার্ব ইনফিনিটিভ করব। তাহলে আমাকে জানতে হবে কি, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, এটা সমান ভার্ব আইএনজি, আর এটা হচ্ছে ভার্ব আইএনজি, আর এটা হচ্ছে এটা সমান টু প্লাস
B1। পার্টিসিপল এবং জিরান্ড এই দুটো হচ্ছে ভার্ব আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজিকেই পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় অথবা জিরান্ড বলা হয়। ঠিক আছে, এই পার্টিসিপল জিরান্ড নিয়ে আমি একটা ক্লাস নিব। ঠিক আছে, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আশা করি তোমরা দেখবে। ওকে, আর ইনফিনিটিভ এটা হচ্ছে টু যুগ ভার্ব। ওকে, আমরা এই টপিকসগুলো আমাদের একটু জানতে হবে, জানলে তাহলে বাংলা থেকে ইংরেজি করার সহজ হবে। আচ্ছা, আমরা মূল আলোচনায় চলে যাই। একটা সেন্টেন্স আমি লিখবো বড় লং করে। সুমি তার মাকে দেখার জন্য তার ভাইয়ের সাথে সকাল 7টায় হাসপাতালের দিকে হাঁটতে তাহলে আমি অনেক লং একটা সেন্টেন্স লিখেছি। ওকে, এই সেন্টেন্সকে যদি আমরা এই স্ট্রাকচারটা ফলো করে যদি আমরা ট্রান্সলেশন করতে যাই তাহলে একেবারে ইজি হয়ে যাবে। দেখি, আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, ইংরেজি সেন্টেন্স এবং বাংলা সেন্টেন্সের ভিতরে একটা মিল আছে এবং একটা পার্থক্য রয়েছে। যেমন ইংরেজি সেন্টেন্সে সাবজেক্ট প্রথমে থাকে, বাংলা সেন্টেন্সেও সাবজেক্ট বিশেষভাবে প্রায়ই প্রথমেই থাকে। ওকে, আবার দ্বিতীয়ত একটা ডিফারেন্স রয়েছে ইংরেজি এবং বাংলায়। যেমন বাংলা সেন্টেন্সে ভার্ব সাধারণত শেষে থাকবে, মেইন ভার্বটা সাধারণত সবার শেষে থাকবে, আর ইংরেজি সেন্টেন্সে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা এই স্ট্রাকচার ফলো করে আমরা ট্রান্সলেশন করব। সুমি সাবজেক্ট লিখে ফেললাম। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা জেনে নেব ভার্ব কোনটা। আমাদের মেন ভার্বটা কিন্তু অবশ্যই বের করতে হবে। এটা খুঁজে নেওয়ার আরেকটা উপায় হচ্ছে সাধারণত বাংলাতে শেষেই থাকে মূল ভার্বটা। ওকে, তাহলে আমরা যদি বলি হাঁটতে লাগলো, এখানে তে থাকা সত্ত্বেও যেহেতু মূল ভার্ব, তাহলে অবশ্যই এখানে টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি সুমি হাঁটতে লাগলো, আমাদের সাবজেক্ট লিখেছি, তারপরে ভার্ব, তাহলে হাঁটতে লাগা এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। ওকে, হাঁটতে লাগলো, হেঁটেছিল, এরকম। তাহলে ওয়াকড হাঁটতে লাগলো। এখন আমরা এগুলো দিয়ে কোশ্চেন করব ভার্বকে। অবজেক্ট 1 দিয়ে যদি কোশ্চেন করি কাকে, যদি ভার্বকে প্রশ্ন করি কাকে হাঁটতে লাগলো, উত্তর আসবে না। কাকে হাঁটতে আবার লাগে কিভাবে, এটা হবে না। যদি বলি ও 2 দিয়ে প্রশ্ন করি কি হাঁটতে লাগলো, হাঁটতে আবার কি লাগে, কি হাঁটতে লাগে, কোশ্চেন আছে এরকম না, তাহলে এটা নাই। সবগুলো কিন্তু একটা সেন্টেন্সে নাও থাকতে পারে। ওকে, D1 কোথা হতে, আমি কিন্তু দেই না, যদি বাড়ি হতে দিতাম তাহলে অবশ্যই হতো, কিন্তু দেইনি। ওকে, এটা বাদ। তারপর নেক্সট D2 কোন দিকে হাঁটতে লাগলো, অবশ্যই আছে হাসপাতালের দিকে। যদি বলি কোন দিকে সুমি হাঁটতে লাগলো, ভার্বকে প্রশ্ন করি, হাঁটা ভার্ব। ঠিক আছে, কোন দিকে হাঁটতে লাগলো, হসপিটালের দিকে, তাহলে 2 পেয়ে গেছি, টু হসপিটাল। ওকে, ক্লিয়ার? কিন্তু একেবারে ইজি করে আমি পড়াচ্ছি। ঠিক আছে, তারপরে সুমি ওয়াক টু হসপিটাল, কোন দিকের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। কিভাবে হাঁটতে লাগলো নাই, যদি বলতাম দ্রুত তাহলে একটা আসতো, কিন্তু আমি এটা দেইনি। ওকে, তাহলে এটা সাইলেন্ট। তারপর হচ্ছে M1 সাইলেন্ট, M2 এখানে আছে কার সাথে বা কি দিয়ে। যদি ওয়াককে প্রশ্ন করি কার সাথে হাঁটতে লাগলো, অবশ্যই আছে তার ভাইয়ের সাথে, উইথ। যেহেতু আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম প্রিপোজিশনের উপর, সেখানে কিন্তু আমরা অনুসর্গ অব্যয় দেখিয়েছিলাম যে যেগুলো প্রিপোজিশনের অর্থগুলো ক্যারি করে। ওকে, সাথে ইংরেজি উইথ,
ঠিক আছে, তার জন্য উইথ বসাই ফেলি আমরা, উইথ অনা, উইথের আগে কি আছে বাই, তাহলে উইথ ব্রাদার, যেহেতু হার আছে তার, তাহলে আমরা হার লিখি, হার ব্রাদার, তার ভাইয়ের সাথে হাঁটতে লাগলো। যদি এখন বলি কোথায়, কোথায় হাঁটতে লাগলো, নাই রাস্তার উপর না কোথায় বাড়ির ভিতরে, এরকম কোশ্চেন নাই, ঠিক আছে, আমরা আনসার পাচ্ছি না, ওটা বাতিল। এখন কখন, সকাল 7টায়, অবশ্যই এখানে আছে, তাহলে কখন, অ্যাট, আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ের আগে আমরা একটা ছোট সময়ের আগে অ্যাট বসাই, 7 AM, অ্যাট 7 AM, ওকে। তারপরে আমরা নেক্সটে আসি, কেন হাঁটতে লাগলো, কেনের উত্তর অবশ্যই এখানে আছে কিনা দেখো তো। কেনের উত্তর হচ্ছে কি, আমরা পেয়ে গেছি হাসপাতালের দিকে তার ভাইয়ের সাথে সকাল 7টায়, সবগুলো তো, কেনের উত্তরটা আছে কিনা, অবশ্যই আছে, দেখার জন্য, জন্য উত্তরটা উল্লেখ আছে। জন্য হচ্ছে কোনো কারণ বোঝাবে, এখানে 2 প্লাস ভার্ব 1 দিতে পারবো, ঠিক আছে, দেখতে বা দেখার জন্য, অথবা জন্যর একটা প্রিপোজিশনের অর্থ আছে, এটা হচ্ছে ফর, ফর প্লাস দেখা মানে সিং, ফর সিং, অথবা আমরা দিতে পারি টু সি, ঠিক আছে, টু সি, অথবা ফর সিং, ফর সিং। এখন আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, ইনফিনিটিভ এবং জিরান্ড, পার্টিসিপল জিরান্ড, ইনফিনিটিভ জিরান্ড, এই দুটারও কিন্তু অবজেক্ট থাকতে পারে, ওকে। তাহলে কি আছে, দেখার জন্য, কাকে দেখার জন্য, তার মাকে, এটা নিয়ে আসো, হার মাদার। তাহলে আশা করি একেবারে ইজি তোমাদের জন্য এই স্ট্রাকচারটা, যত ধরনের ইংরেজি ট্রান্সলেশন আসুক না কেন, তোমরা অবশ্যই এই একটা স্ট্রাকচারের মাধ্যমে এটা ক্লিয়ার করতে পারবে, ট্রান্সলেট করতে পারবে, ওকে। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স লিখব, রিনা তার বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য তার নিজের থেকে একটি গোলাপ তাকে দিল। এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি যে রিনা তার বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য তার নিজের বাগান থেকে একটি গোলাপ তাকে দিল, তার বন্ধুকে দিল, ওকে। তাহলে আমরা এই স্ট্রাকচার ফলো করে ফেলি, রিনা সাবজেক্ট, তাহলে অবশ্যই আমরা এখানে রিনা বসাবো। তারপর আমরা জানি যে বাংলা সেন্টেন্সে ভার্ব সাধারণত শেষে থাকে, দিল, দেওয়া, যেহেতু দিল পাস্ট টেন্সের ঘটনা, এটা গেভ। দেখো তো এখানে অবশ্যই অবজেক্ট আছে, কাকে দিল, যদি প্রশ্ন করি কাকে দিল, তাকে দিল, তাহলে অবশ্যই তাকে, তার হার ফ্রেন্ড অথবা হিম, ঠিক আছে, তার বন্ধুকে দিল, এখানে আমরা হিমই লিখব, গেভ হিম। কি দিয়েছে, যদি প্রশ্ন করি কি দিল, কি দিল, কাকে দিয়ে প্রশ্ন করলে হিম এসে গেল, কাকে দিল হয়ে গেছে, কিন্তু কি দিল, অবশ্যই তোমাকে প্রশ্নের উত্তর আছে এখানে, একটি গোলাপ, তাহলে এ
রোজ। ওকে, এখানে যদি আমি প্রশ্ন করি ডিরেকশন 1 কোথা হতে, কোথা হতে অবশ্যই আছে তার নিজের বাগান থেকে। ওকে, ফ্রম আমরা জানি হতে, হতে কথার উল্লেখ আছে এখানে। হতে মানে হচ্ছে ওই যে পড়ছিলাম যে অনুসর্গ অব্যয়, হতে থেকে চেয়ে, ঠিক আছে। তাহলে অবশ্যই ফ্রম এটা হচ্ছে প্রিপোজিশন, এটা ওই যে অনুসর্গ অব্যয়ের তোমার অর্থ ক্যারি করছে। ফ্রম তার নিজের বাগান থেকে, ফ্রম হার ওন গার্ডেন। ওকে, ফ্রম হার ওন গার্ডেন। এখানে কোথা হতে আমরা পেয়ে গেছি, কি পেয়ে গেছি, কোন দিকে আছে, কোথা হতে উত্তর আমরা পেয়ে গেলাম। কিন্তু কোন দিকে, কোন দিকের আনসারটা কিন্তু এখানে নাই। কোন দিকে কোনো কাজ, কোন দিকে গিয়েছিল, কোন দিকে দিয়েছিল এরকম নাই কিন্তু, ঠিক আছে, এটা উত্তর নাই। তারপরে কিভাবে, কিভাবে উত্তর আমরা দেখছি না। কিভাবে, কিভাবে দিয়েছিল, কিভাবে দিয়েছিল, হাত দিয়ে না কি দিয়ে এরকম নাই, ঠিক আছে। ওকে, তাহলে যদি বলি কার সাথে, কার সাথে উত্তর অবশ্যই কার সাথে দিয়েছিল, নাই। তার বান্ধবীর সাথে গেছিলো দেওয়ার জন্য, নাই। ওকে, তারপরে কি দিয়ে, নাই। কোথায়, কোথায় দিয়েছিল এরকম কোনো প্লেস নাই, স্কুলে, কলেজে, মাঠে, কোথাও নাই। তাহলে কখন, কখনটাও কিন্তু উত্তর নাই, ঠিক আছে। তাহলে কেন, কেন দিয়েছিল উত্তর আছে এখানে। তা বন্ধুর ভালোবাসা পাওয়ার জন্য। দেখো তো, তাহলে যেহেতু এখানে আছে জন্য কথার উল্লেখ আছে, তাহলে ফর দেই। ফর পাওয়া মানে গেট, আমরা জানি প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ঠিক আছে। ফর গেট, গেট যেহেতু বার পাওয়ার জন্য, তাহলে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। ফর গেটিং তার বন্ধুর ভালোবাসা, প্রিপোজিশনের পর এখানে অবশ্যই একটা প্রিপোজিশনাল অবজেক্ট আসছে তার, তাহলে হার ফ্রেন্ডস লাভ। ওকে, এখানে তাহলে আমরা পেয়ে গেলাম অনেক বড় একটা সেন্টেন্সকে এই সূত্রের মাধ্যমে আমরা ইংরেজি করতে পারলাম, ঠিক আছে। ওকে, আমি মনে করি তোমরা সবাই সাকসেসফুল হবে। তোমাদের খাতা কলম দিয়ে এই স্ট্রাকচারটা ফলো করে তোমরা নিজেরাই একটা বড় ধরনের বাংলা সেন্টেন্স লিখবে এবং সেটাকে তোমরা এটা ফলো করার মাধ্যমে কি করবা, এটাকে তোমরা সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে। ওকে, তো আশা করি তোমাদের যত ধরনের, যত বড়, যত লং সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হোক না কেন, এখন তোমাদের এই একটা স্ট্রাকচার যদি তোমরা নখদর্পণে নিয়ে আসতে পারো তাহলে কখনো আর ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, আমরা সেকেন্ডলি একটা ফর্ম দেখব, এটা হচ্ছে সাবজেক্ট, বিভার্ব, নাউন প্রনাউন, প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল। এটাও একবার ইজি টপিকস, এটাও একবার ইজি। আমরা যদি বলি বিভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো অর্থ হওয়া, থাকা, ছিল, এরকম অর্থ প্রকাশ করবে। অবশ্যই এটা মূল ভার্ব থাকবে এখানে, ঠিক আছে, কিন্তু এটা এম ইজ আর ওয়াজ, এটা কিন্তু সাহায্যকারী ভার্বে ব্যবহৃত হয়। যখন সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু এদের পরে একটা মেইন ভার্ব থাকবে, ঠিক আছে। কিন্তু এরা এখানে নিজেরাই মেইন ভার্ব, আর এগুলোর পরে সাধারণত কমপ্লিমেন্ট থাকে। আমি কিন্তু এর আগে একটা ক্লাস নিয়েছিলাম। ওকে, ওকে, তাহলে যদি বলি সে একজন ভালো মানুষ, সে একজন ভালো মানুষ। আমরা জানি বিভার্ব এটা হচ্ছে হওয়া, থাকা, ছিল, ঠিক আছে। পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার ছিল, আর প্রেজেন্ট টেন্সে এমিজার ওয়াজ এমিজার, তাহলে হওয়া বোঝাবে আমি হই, ঠিক আছে। থাকা আমি ভালো আছি এরকম বোঝাবে, সে এখন ঢাকায় এরকম বোঝাবে। ওকে, তাহলে সে, তাহলে অবশ্যই আমরা ফলো করছি হি, সাবজেক্ট, বিভার্ব, ভালো মানুষ, সে হয় একজন ভালো মানুষ। যদিও হয়টা উজ্জ্বল থাকতে পারে, তখন আমরা একটা ইজ নিয়ে আসবো। ওকে, সাবজেক্ট এমিজার নিয়ে আসবো। হি ইজ, এখানে অবশ্যই ভালো মানুষ,
অবশ্যই ভালো মানুষ, মানুষ যেহেতু কথা উল্লেখ আছে একটা আর্টিকেল অবশ্যই নিয়ে আসতে হবে, একজন ভালো মানুষ। তাহলে হি ইজ এ গুড পারসন, রাইট। তাহলে এটা দিয়ে আমরা যে কোনো ধরনের বাংলা আসলে আমরা এম ইজ আর ওয়াজ এর ব্যবহার করে অবশ্যই আমরা এটার ইংরেজি ট্রান্সলেশন করতে পারবো। ঠিক আছে, আমি যদি বলি সে এখন ঢাকায়, তাহলে কি হবে? হি, যেহেতু ঢাকায় এই যে বিভক্তি উল্লেখ আছে অবশ্যই এর আগে একটা প্রিপজিশন বসবে, স্থানের আগে একটা প্রিপজিশন ইন বসতে হবে। ওকে, হি ইজ নাও ইন ঢাকা। যেহেতু বিভক্তির কথা উল্লেখ আছে ঢাকায়, মাঠে, এরকম যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই এদের আগে একটা ইন বসে অথবা অ্যাড বসে। ঠিক আছে, এটা প্রিপজিশনের ক্লাসটা তোমরা ভালো করে দেখবা, তাহলে ইংরেজি করতে আরও সহজ হয়ে যাবে। তাহলে ওকে ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই ক্লাসটা তোমাদের কাছে খুবই ফ্রুটফুল হবে। এখান থেকে অবশ্যই তোমরা ভালো কিছু জানতে পারবে যদি তোমরা ভিডিওটা দেখে এটা তোমরা যদি বাসায় বসে একটু স্টাডি করো, একটু প্র্যাকটিস করো, তাহলে সব হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, পরবর্তী আমরা একটা ভিডিও নিয়ে আসছি আমি, সেই ভিডিওটা দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।